আচ্ছা দেখো তো এখন শোনা যায় কিনা। মেয়েরা দেখো তো এখন কথা শোনা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা। কি হলো বুঝতে পারছি না, আমার স্পিকার, আমার হচ্ছে তোমার স্পিকারে কোনো সমস্যা হলো নাকি হেডফোনের সমস্যা, আমি বুঝতে পারছি না। কত কিছু বলে ফেললাম অথচ তোমরা শোনোই নাই। আচ্ছা, এইগুলাই জন্যই বুঝছো এই জুম ক্লাস, অনলাইন ক্লাস এগুলো ভালো লাগে না। আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে, যেহেতু এখন শুনতে পাচ্ছ, আমরা আবার প্রথম প্রশ্ন থেকেই শুরু করি। আর যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো হচ্ছে আবার রিপিট করব, কিছু তো আর করার নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে যে একটা ক্রিয়েটিভ প্রশ্ন আমরা স্ক্রিনে এখন দেখবো, দেখো। সেই ক্রিয়েটিভ প্রশ্ন যেটা আমি বলছিলাম, ক্রিয়েটিভ প্রশ্নের জন্য তোমাদের তিনটা টপিকস ইম্পর্টেন্ট, আমরা 3 স্টার দিয়ে পড়বো। একটা হচ্ছে অর্থায়নের লক্ষ্য, আর একটা হচ্ছে অর্থায়নের নীতি, আর একটা হচ্ছে অর্থায়নের কার্যাবলী। এই তিনটা টপিক 3 স্টার দিয়ে পড়বো আমরা ক্রিয়েটিভ প্রশ্নের জন্য। আর 2 স্টার দিয়ে পড়বো সরকারি অর্থায়ন আর অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা। আশা করা যায় মানে তোমাদের 95% প্রশ্নই এই 5টা টপিক থেকে আসে, আর বাকি 5% তোমার হচ্ছে অন্য কোনো টপিক থেকে আসতে পারে, সেটা তো কিছুটা অনিশ্চয়তা থাকে, কিন্তু সাধারণত ইনশাল্লাহ এর বাইরে প্রশ্ন হয় না। আমি যে 5টা টপিক বললাম, তো আমরা প্রথম প্রশ্নটাই চুজ করছি কারণ এটা 2019-এর একটা প্রশ্ন। 2020-এ তো পরীক্ষা হয়নি আমরা সবাই জানি। তো যেহেতু এটা 2019-এর একটা প্রশ্ন, আমরা দেখি যে বোর্ড প্রশ্নগুলো কিরকম হয়। আচ্ছা আমি প্রশ্নটা পড়ছি, দেখো। প্রশ্নটা হচ্ছে, স্কয়ার গ্রুপ বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি। তারা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করছে। কোম্পানিটির ওষুধ, হসপিটাল, ভোগ্যপণ্য, কসমেটিক্স ইত্যাদির ক্ষেত্রে ব্যবসা প্রসার করেছে। কোম্পানিটি পণ্যের চাহিদা বাজারে অনেক বেশি এবং প্রতিষ্ঠানটি তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পেরেছে। ফলস্বরূপ শেয়ার বাজারে এই কোম্পানির শেয়ারের দাম অভিহিত মূল্য থেকে অনেক বেশি। ঠিক আছে, সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর। তো দেখো আমরা গ নাম্বারের প্রশ্নটা কি করেছে, এখানে ক খ নাই, যেহেতু শুধুমাত্র ক্রিয়েটিভ আলোচনা হয়েছে এই জন্য গ আর ঘ প্রশ্ন দিয়েছে। উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে বর্ণনা করো। আচ্ছা এখানে আমাদের নীতি নিয়ে প্রশ্ন হয়েছে, খেয়াল করে দেখো। নীতি, অর্থায়নের নীতি তিনটা। একটা হচ্ছে তোমার পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি, আর একটা হচ্ছে তোমার ঝুঁকি ও মুনাফার নীতি, এবং আরেকটা হচ্ছে তারল্য বনাম মুনাফার নীতি। আচ্ছা এখন যারা ক্লাসে জয়েন করেছে তারা বলো তো, এখানে তো উত্তরটা দেখা যাচ্ছে, না দেখা গেলেও তোমরা অনেকেই বলতে পারবে এটা কোন নীতি অনুসরণ করেছে স্কয়ার গ্রুপটা। পোর্টফোলিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে আমরা বুঝলাম যে এটা পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি? আমি এখানে একটা পণ্যের উপর আপনার বিনিয়োগ না করে এখানে ঔষধ, হসপিটাল, ভোগ্যপণ্য, কসমেটিক্স ইত্যাদি কয়েকটা আইটেমের উপর বিনিয়োগ করেছে। হ্যাঁ, ভেরি গুড। দেখো এই যে এই জিনিসটা আমাদের কিন্তু উদ্দীপক দেখে আমরা বুঝতে পেরে গেলাম যে যেহেতু আমরা এই রিলেটেড করেছি আরো, যে এটাই হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি, তো আমরা সবাই জানি। কিন্তু আমরা কিভাবে 3-এ 3 পেতে পারি ঠিক সেভাবে আমাদের প্রশ্নটা লিখতে হবে। আমাদের প্রশ্ন লিখতে হবে এইভাবে যে আমার খাতা যেই টিচারের কাছে যাক, আমার হাতের লেখা যেমনই হোক, আমি হচ্ছে যাতে 3-এ 3 পাই, আর অ্যাটলিস্ট তুমি 3 না পেলেও আমি 3-এ যাতে আমি অবশ্যই 2 আর 4-এ যাতে আমি 3 পাই, তাহলে সেভাবে কিভাবে আমি লিখতে পারি। প্রথমে আমি জ্ঞানের উত্তরটা লিখবো যে উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি অনুসরণ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার জ্ঞানের উত্তর। এটা লিখে আমি একটা প্যারা করব। আমাদের লেখার স্টাইল আমরা সবাই জানি, ক্রিয়েটিভ আমরা ছোটবেলা থেকেও লিখছি, কিন্তু যখন বোর্ড পরীক্ষার খাতা আসে তখন কিন্তু, ধরি আমি তো ইন্টারমিডিয়েটের খাতা দেখি বরাবরই, তো তোমার ধরো 400 খাতা বোর্ড থেকে নিয়ে আসলে 100 খাতা পাই যেখানে ওরা ক্রিয়েটিভ প্রশ্নটা ঠিক করে লেখে, আর বাকি 300 খাতায় কিন্তু ওরকম পাই না। ঠিক আছে, এই জন্যই আসলে বারবার টিচার এগুলো রিপিট করে। কারণ হয় কি, দেখা যায় কি, ধরো 5টা প্রশ্ন লিখলো খাতায়, 2টা প্রশ্ন ক্রিয়েটিভ ফলো করলো, বাকি 3টাতে করে নাই, মানে কেন এরকম করে স্টুডেন্ট বুঝি না। তো যাই হোক, তো প্রথমে আমরা জ্ঞানের উত্তরটা লিখবো, তারপর একটা প্যারা দিব, প্যারা দিয়ে তারপরে হচ্ছে আমরা লিখবো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন কাকে বলে। এই যে যে আমাদের জ্ঞানের উত্তরটা, এখানে আমাদের অনুধাবনে যে এটা সংজ্ঞাটা দিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনুধাবনটা পাই না,
সবাই আমার কথা বুঝতে পারছো? মানে জ্ঞানটা হয়তো কারো থেকে শুনে লেখে, মানে নিজেই লেখে, কিন্তু এই পোর্টফোলিও বৈচিত্র্যের সংজ্ঞাটা হয় না, সংজ্ঞাটা দেয়ই না। এই কারণে 3-2 পাও। পরে বলে কি যে আমি এত ভালো পরীক্ষা দিলাম, কেন 3-2 পেলাম? কারণ তুমি হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যের সংজ্ঞাটাই দেওয়া নাই, দেওয়াই নেই, বা দিলে ভুল হয়েছে। এখন সংজ্ঞাটা আমাদেরকে দিতে হবে দ্বিতীয় প্যারায় এসে। যে কি লিখবো, যে যখন একটা কোম্পানি একটা জায়গায় বিনিয়োগ না করে একের অধিক জায়গায় ভেঙে ভেঙে তার বিনিয়োগটা করে, তখন আমরা তাকে বলি পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। শেষ। আমরা এইভাবে লিখতে পারি। এরপরে আমরা তৃতীয় প্যারায় যাব, যে আমাদের অবশ্যই উদ্দীপকের সাথে মিল করতে হবে। তৃতীয় পারে আমাকে অবশ্যই উদ্দীপকের সাথে মিল করতে হবে। কি করব? যেহেতু যে কথাটা যে আমাদের লাড্ডুরা বললো, যে যেহেতু কোম্পানিটি শুধুমাত্র একটা জায়গায় বিনিয়োগ না করে ওষুধ, হসপিটাল, ভোগ্যপণ্য, কসমেটিক্স ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করেছে এবং ব্যবসার প্রসার করেছে, তাহলে বলা যাচ্ছে কোম্পানিটি বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছে। শেষ। তোমার আর কিছু লেখার দরকার নাই। তোমার প্রয়োগের উত্তর এই 3টে স্টেপে একটা পাতাই হয়ে যায়। যাদের হাতের লেখা একটু বড় তাদের তো 1.5 পাতা দিতে পারে। একদম দিস্তার পর দিস্তার লিখতে যাবা, লিখতেই থাকবা, দরকার নাই তো। তোমার 3 নাম্বার, তুমি 3টে ইনফরমেশন ঠিক মতো দাও, তাহলেই হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি। ঘ নাম্বারে আমরা কি করব? বলেছে যে উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি তার মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে কিনা বিশ্লেষণ করো। এখন আসি, ধরো তুমি গ নাম্বার লিখে তোমার 1.5 পৃষ্ঠার মতো জায়গা শেষ হয়ে গিয়েছে, তোমার অর্ধেকের মতো জায়গা বাকি আছে তোমার খাতায়, মানে লেখার মতো। তখন তুমি কি করবা? 3 আঙ্গুল গ্যাপ দিবা। কি বললাম? 3 আঙ্গুল গ্যাপ দিবা এবং ঘ নাম্বারটা উপরে লিখবা, সাইডে না। 1 নং প্রশ্নের উত্তর তো লিখেছো, ঠিক আছে, গ লিখবা একদম উপরে। তারপরে 3 আঙ্গুল গ শেষ হয়ে গেলে যদি তোমার পৃষ্ঠা এনাফ থাকে অর্ধেকের মতো, 3 আঙ্গুল গ্যাপ দিয়ে ঘ লিখবা। ঘটা আমরা ব্লু কালার পেন দিয়ে লেখার চেষ্টা করব। যদি আমরা কালোটাও লিখি, কালো সমস্যা নাই, যে কালো দিয়ে লিখে তোমার নাম্বার কম হবে এটা না, জাস্ট হচ্ছে অন্য একটা কালি ইউজ করলে চোখে বেশি পড়ে, এটাই। তো আমরা ব্লু অথবা ব্ল্যাক যে কোনো একটা ইউজ করতে পারি। তো ঘ নাম্বারটা আমরা লিখে একটা ব্র্যাকেট দিয়ে নিচে একটা দাগ দিয়ে আমরা ঘ নাম্বারের উত্তর শুরু করব। এটা বলারও কারণ আছে, কারণ অনেক খাতার মধ্যে দেখি কি এরকম কিপটামি করে লেখে, মানে গ শেষ হওয়ার সাথে সাথে ঘ শুরু হয়ে গেছে। আল্লাহ, এত এগুলো তোমার লেখা বোঝা যাবে না। ঠিক আছে, বোর্ডে কিন্তু প্রতিটা তোমার গয়ের জন্য এক জায়গায় নাম্বার, ঘয়ের জন্য এক জায়গায় নাম্বার। বোর্ডের খাতাটা কিরকম থাকে তোমরা তো পরীক্ষা দিয়েছো, দেখেছো কভার পেজটা কিরকম থাকে। তো এই জন্য প্রশ্ন ফাঁকা করে লিখতে হবে। আচ্ছা, ঘ তুমি শুরু করলা। এখন যদি তোমার এরকম মনে করো যে তোমার গ শেষ করতে করতে প্রায় 2 পৃষ্ঠা হয়ে গেছে, একটু জায়গা বাকি আছে, তাহলে তোমার ওই পৃষ্ঠায় শুরু করার দরকার নাই, তুমি অন্য পৃষ্ঠায় যে ঘ শুরু করো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রশ্ন বলছে যে উদ্দীপকে উল্লেখিত কোম্পানি তার মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে কিনা তা বিশ্লেষণ করো। এখন একটু আমরা দ্বিতীয় লাইনগুলোতে আবার পড়বো। প্রতিষ্ঠানটি পণ্যের বাজারে চাহিদা অনেক বেশি এবং তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনও করতে পেরেছে। ফলস্বরূপ শেয়ার বাজারে এই কোম্পানিটির শেয়ারের দাম অভিহিত মূল্য থেকে অনেক বেশি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। আর এই কোম্পানি স্কয়ার গ্রুপের সম্পদ হচ্ছে শেয়ার। তাহলে শেয়ারের অভিহিত মূল্য মানে হচ্ছে তোমার যে ফেস ভ্যালু, তার থেকে অনেক মূল্য বেশি, তার মানে সম্পদের সর্বাধিকরণ হয়েছে। তাহলে আমাদের উত্তর হবে কোম্পানি তার মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে। ঠিক আছে, তার কিভাবে লিখবো? কোম্পানি তার মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ অর্জন করতে পেরেছে। এখন আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে লিখবো সম্পদ সর্বাধিকরণ কাকে বলে। আমরা এভাবে লিখবো যে যখন একটা কোম্পানির শেয়ারের দাম তোমার হচ্ছে বৃদ্ধি পায়, বা তখন তা কোম্পানির সম্পদ সর্বাধিকরণ হয়েছে বলে আমরা ধরে নিই। ঠিক আছে, এই গেল আমার অনুধাবন যে সম্পদ সর্বাধিকরণের সংজ্ঞাটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে আমরা প্রয়োগে অবশ্যই হচ্ছে আমরা যে উদ্দীপকের সাথে আমাদের মিলাতে হবে। তখন তোমাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে। যেহেতু প্রতিষ্ঠান তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করেছে এবং তাদের শেয়ারের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তার মানে কোম্পানি তোমার সম্পদ সর্বাধিকরণ করতে পেরেছে। দেখো, প্রয়োগ শেষ আমাদের। তো আমাদের ম্যাক্সিমাম খাতায় যেন এইটুকু লেখি শেষ করে দেয়, তাহলে তো প্রয়োগ আর উচ্চতর দক্ষতার মধ্যে পার্থক্য হলো না। এই কারণে জানো তোমরা উচ্চতর দক্ষতাও 2 পাও, প্রয়োগও 2 পাও। উচ্চতর দক্ষতা মানে হচ্ছে তোমাকে তোমার বইয়ের আলোকে, উদ্দীপকের আলোকে
নিজস্ব একটা বা দেড়টা লাইন তোমার খাতায় থাকতে হবে। এটা এই লাইনটা তোমাকে অন্য সবার থেকে আলাদা করবে, ঠিক আছে? তো তুমি যে এই যে একটা প্রশ্নটা লিখলা, তো তোমার উচ্চতর দক্ষতা মানে তুমি কি শিখলা, এটাই তোমার খাতায় একটা প্যারাতে 4 নাম্বার প্যারাতে লিখতে হবে। তার মানে তোমাকে এই রিলেটেড, এখন আলী যদি একটা কথা লিখতে তো হবে না, এই উদ্দীপক লিখতে হবে। তখন কি লিখতে পারো যে এটা যে যার মতো লিখতে পারো, যেহেতু ক্রিয়েটিভ প্রশ্ন, আমি আমার মতো বলছি। যেহেতু একটা কোম্পানির দীর্ঘমেয়াদী মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ এবং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা অর্জন করছে, তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পেরেছে, এই কারণেই কোম্পানির শেয়ারের দামটি বেড়েছে এবং তারা কোম্পানির মূল লক্ষ্যটা অর্জন করতে পেরেছে, এরকম তুমি লিখতে পারো। অথবা তুমি দেখো তোমার বইতেও দেওয়া আছে বিভিন্ন ভাবে, আমি তো বইয়ের উত্তরটা বললাম না, এই দেখো, দেখো এই যে দেখো উচ্চতর দক্ষতা, যেহেতু স্কয়ার গ্রুপের শেয়ার বাজারে তাদের শেয়ার দাম বাড়াতে পেরেছে, তাহলে বলা যায় ফার্মের যে মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ তা অর্জন করতে পেরেছে। দেখেছো, আমি একভাবে বললাম, তোমার বইতে একভাবে বলেছে, কিন্তু মূল কথা কিন্তু একই। আবার তুমি একভাবে বলতে পারো, ঠিক দেখো 4টে স্টেপ ফলো করেছে ওরা। প্রথম স্টেপটা এই দেখো, প্রথম স্টেপটা হচ্ছে তোমার জ্ঞানের উপর, দ্বিতীয় স্টেপটা হচ্ছে এই যে তোমার অনুধাবনটা সংজ্ঞাটা বলেছে, তৃতীয় স্টেপ উদ্দীপকের সাথে মিলিয়েছে, চতুর্থ স্টেপ নিজস্ব একটা কথা বলেছে, ঠিক আছে? এইভাবে যদি আমরা খাতায় উত্তর লিখি, তাহলে আমাদের হাতের লেখা যেরকমই হোক না কেন, কাটাকাটি না হলে আমরা আশা করি ফিনান্সে আমরা 4-এ 4ই পাবো, ঠিক আছে? আর যে যত পড়া টিচারের কাছে যাক, তোমাকে 4-এ 3 না দিয়ে পারবে না। 4-এ 3 পাওয়া মানে কি, তুমি হচ্ছে 90% নাম্বার পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এই হলো গেল আমাদের একটা ক্রিয়েটিভ প্রশ্ন। এখন বলো তো এইটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা উত্তরটা তোমার বইতে দেওয়া আছে, তারপর আমি আমার মতো করে বলে দিলাম। তো এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আমি আরেকটা প্রশ্ন চুজ করছি যে কোনটা দেখানো যায় তোমাদেরকে। আহ এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি একটা অন্য প্রশ্ন চুজ করছি। আচ্ছা দেখো, এই প্রশ্নটা, এটা আমি পুরোটা করবো না, একটু দেখানোর জন্য। এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, একটা চিত্র দিয়ে দেখালো, ঠিক আছে? উদ্দীপকটাই একটা চিত্র। তো এই চিত্রটা কিন্তু আমরা দেখেছি যখন আমরা পড়েছিলাম ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক। যারা আগের টপিক গুলো তাদের মনে আছে বা বাসায় পড়ো, তারা কিন্তু চিত্র দেখেই বুঝতে পেরেছে যে এটা কোন টপিকস এর উপরে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু নীতি, অর্থায়নের নীতি, ঝুঁকি ও মুনাফা নীতি নিয়ে এখানে প্রশ্ন হয়েছে। এটা এই জন্যই দেখালাম এটা, যে নীতি থেকে, প্রতিটা নীতি থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো এটা তোমাদের 1.5, এটা সহজ আছে, তো এই জন্য আমি দেখাচ্ছি না। 1.6টাই তোমরা দেখবো, নোরা লিমিটেডের আর্থিক অবস্থা নিম্নরূপ, এটাও চট্টগ্রাম বোর্ড 2019, ঠিক আছে? আমরা রিসেন্ট প্রশ্নগুলো একটু দেখছি। দেখো এটা, এই ধরনের প্রশ্ন অনেক আসে প্রথম অধ্যায়ে, এই ধরনের প্রশ্ন এরকম ছকে কিছু এরকম দেওয়া থাকবে। আবার দেখে মনে করো না যে এটা অঙ্ক, এটা অঙ্ক না, এটা তোমার থিওরির প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো বিবরণ দেওয়া আছে, এটাতে কতগুলো সাল দেওয়া আছে, 17, 18, 19 দেওয়া আছে। মোট আয় 1 লক্ষ, 2 লক্ষ, 2,50,000। তারপরে আছে শেয়ার প্রতি আয় 10, 20, 25। এরপরে আছে শেয়ার প্রতি লভ্যাংশ 3, 4, 5। এরপরে আছে শেয়ার শেয়ার প্রতি শেয়ারের মূল্য 118, 120, 125, ঠিক আছে? এরপরে দেখো পুরাটা, তার মানে কি কি দিয়েছে, মোট আয় দিয়েছে, শেয়ার প্রতি আয় দিয়েছে, শেয়ার প্রতি লভ্যাংশ দিয়েছে, শেয়ারের মূল্য দিয়েছে। নিচে একটা কথা লিখেছে, কোম্পানিটি 2020 সালে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে গিয়ে দেখলো হাতে পর্যাপ্ত অর্থ নেই, কোম্পানিটি এখন বিপদের সম্মুখীন। কোম্পানির একটা আর্থিক অবস্থা তোমাদেরকে দিয়ে দিয়েছে ছকে। নিচে লিখেছে যে 2020 সালে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে গিয়ে দেখো তাদের হাতে নগদ টাকা নাই, এখন কোম্পানিটি বিপদের সম্মুখীন, উদ্দীপক শেষ। গ নম্বরে প্রশ্ন করেছে উদ্দীপকে উল্লিখিত নোরা লিমিটেড অর্থায়নের কোন নীতি লঙ্ঘনের কারণে বিপদের সম্মুখীন হয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা এটার উত্তর আমাকে কে দিবে? নোরা লিমিটেড অর্থায়নের কোন নীতি লঙ্ঘনের কারণে বিপদের সম্মুখীন হয়েছে? আমরা চেষ্টা করি, ভুল হলে সমস্যা নাই।
ঝুঁকি আর মুনাফা। আচ্ছা, ঝুঁকি আর মুনাফা। আর কেউ কিছু বলতে চাচ্ছ? এটা তো লাবিবা বললো। জান্নাতুল আছো, দিয়া আছো, তাসফিয়া আছো, রাইসা আছো। ঝুঁকি ও মুনাফাই মনে হয়। আচ্ছা, ঝুঁকি ও মুনাফা। কেন ঝুঁকি ও মুনাফা মনে হচ্ছে, তাহলে একটু কারণটা আমাকে বলো। তোমাদের কাছে আমি কেন আন্দাজে গেস মনে করলাম। হচ্ছে? হুম, বলো। আমি ম্যাম আন্দাজে গেস করলাম। হ্যাঁ হ্যাঁ, গেস তো করেছো, একটা কিছুর উপর চিন্তা করে তো গেস করেছো না, যে এটা পরে তোমার মনে হলো যে ঝুঁকি ও মুনাফা, কিন্তু মানে কোথায় কি চিন্তা করে এটা মনে হলো যে কোম্পানিটি ঝুঁকি ও মুনাফার নীতিটা লঙ্ঘন করেছে? উদ্দীপকে কি আমরা এরকম কিছু দেখতে পেয়েছি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে বলেছিলাম যখন নগদ রিলেটেড বা নগদ নাই এই রিলেটেড যখন প্রশ্ন আসবে, তখন আমরা ধরে নিব এটা তারল্য নীতিটা লঙ্ঘন করেছে, মানে তারল্য মুনাফা নীতিটা লঙ্ঘন করেছে। কোম্পানি কোন নীতি লঙ্ঘন করেছে? তারল্য মুনাফা। কেন? তারা বেশি মুনাফার আশায় হাতে কোনো নগদ টাকাই রাখেনি। দেখো এইখানে তোমাকে সুন্দর একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। কোম্পানিটি 2020 সালে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে গিয়ে দেখলো হাতে পর্যাপ্ত অর্থ নেই। হাতে পর্যাপ্ত অর্থ নেই মানে তারা তারল্য নীতিটা ভঙ্গ করেছে। তারল্যের সাথে কোন জিনিসটা জড়িত আছে? মুনাফা। তার মানে তারা অধিক মুনাফার আশায় প্রতি বছরই, খেয়াল করে দেখো, অধিক মুনাফার আশায় তাদের মোট আয় কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রতি বছরই। 1 লক্ষ, 2 লক্ষ, 2,50,000। তো অধিক মুনাফার আশায় তারা হাতে তোমার নগদ টাকা রাখে নাই। হাতে নগদ টাকা না রাখার কারণেই তাদের শ্রমিক কর্মচারীদের বেতন দিতে পারছে না। ঠিক আছে, তার মানে এখানে কোম্পানিটি তোমার তারল্য ও মুনাফার যে নীতিটা সেটা লঙ্ঘন করেছে, এই কারণেই তারা বিপদের সম্মুখীন হয়েছে। ঠিক আছে, এই দেখো আমরা যদি উদ্দীপক গুলো সলিউশন করি তাহলে হচ্ছে আমাদের এগুলো বের হয়ে আসবে। এই দেখো এখানে উত্তরটা দেওয়া আছে, নোরা লিমিটেডের অর্থায়নের মুনাফা তারল্য নীতি লঙ্ঘনের কারণে বিপদের সম্মুখীন হয়েছে। ঠিক আছে, আবার দেখো কি সুন্দর করে দেওয়া। বইটা আমরা পড়বো মেয়েরা, আমাদের কিন্তু ইন্টারমিডিয়েটে কোনো গাইডের দরকার নাই। তোমরা যখন 9-10 গাইড কিনেছো, পাঞ্জেরি লেকচার এটা সেটা, ইন্টারমিডিয়েটে কোনো গাইডের দরকার নাই, কারণ তোমার বই তোমার গাইড। তোমার বইয়ের মধ্যে সবকিছুর উত্তর দেওয়া আছে। আর যেগুলোর উত্তর দেওয়া নাই সেগুলো একদম কাছাকাছি, বইগুলো এত মোটা করা হচ্ছে এই কারণে, একদম সব বইয়ের মধ্যে দেওয়া আছে। কেউ কোনো গাইড কিনতে চাবে না কিন্তু। আচ্ছা, তো দেখো তো যে নোরা লিমিটেডের তারল্য মুনাফা নীতি লঙ্ঘনের কারণে বিপদের সম্মুখীন হয়েছে। তো এই তারল্য মুনাফা নীতিটা কি, এখানে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে উদ্দীপকের সাথে মিল করে দেখো যেটা বললাম, যে উদ্দীপকে দেখা যাচ্ছে নোরা লিমিটেডের মুনাফা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি কিন্তু বলেই দিয়েছি কিভাবে বৃদ্ধি পেল। 1 লক্ষ, 2 লক্ষ, 2,50,000 হয়েছে, কিন্তু 2020 সালে হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় তারা শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে পারছে না। অর্থাৎ কোম্পানিটি মুনাফা অর্জনের দিকে নজর দিলেও তারল্যের দিকে নজর দেয়নি। তাই বলা যায় মুনাফা তারল্য নীতি যথাযথভাবে অনুসরণ না করার ফলে কোম্পানিটি বিপদের সম্মুখীন হয়েছে। ঠিক আছে, এই জন্য উদ্দীপকটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। এবং আমি যখন তোমাদের কর্মপত্রগুলো সলিউশন করেছি, খেয়াল করে দেখো, তখন তো আমি বলেছি নগদ বা নগদ রিলেটেড কিছু থাকলে আমরা তারল্য মুনাফা নীতিটা ধরে নিব। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বারের প্রশ্নটা পড়ি। উদ্দীপকে উল্লেখিত নোরা লিমিটেডের আর্থিক ব্যবস্থাপনা অর্থায়নের আর্থিক অবস্থা অর্থায়নের মূল লক্ষ্য অর্জনের নির্দেশক উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, এখন আমরা জেনে নিই অর্থায়নের মূল লক্ষ্য কি। একটু আগে আমরা জেনে এসেছি সম্পদ সর্বাধিকরণ। মেয়েরা তোমরা খেয়াল করে দেখেছো 2019-এর প্রশ্ন, আগেরটাও 2019-এর ছিল। দুইটা বোর্ডের প্রশ্ন, দুইটা বোর্ডেই কিন্তু নীতি এবং লক্ষ্য থেকে প্রশ্ন আসবে। খেয়াল করেছো? তার মানে আমি তোমাদের যে টপিকস গুলো স্টার দিয়ে দিয়েছি এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো নীতি তো 3টা আছে, 3টার মধ্যে একটাতে আমরা দেখছি পোর্টফোলিও আসছে, আর এখানে আসতো তোমার তারল্য মুনাফা, এবং অন্য বোর্ডে দেখা যাচ্ছে ঝুঁকি ও মুনাফা আসতে পারে। আর লক্ষ্য এরকম ঘুরে ফিরে আসতে পারে, কোথাও সম্পদ সর্বাধিকরণ আসতে পারে, কোথাও মুনাফা সর্বোচ্চকরণ আসতে পারে। আচ্ছা, তো দেখি আমরা একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্যে অর্জন করতে পেরেছে কিনা। তো আমরা উদ্দীপকে দেয় আগের পৃষ্ঠায় যাচ্ছি। দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ কখন হয়?
যখন শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পায় তখন সম্পদ সর্বাধিকরণ হয়। যখন শেয়ারের অবিহিত মূল্য থেকে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পায় তখন সম্পদ সর্বাধিকরণ হয়। আমরা আগের উদ্দীপকই দেখে এসেছি। তোমরা খেয়াল করে দেখো 2017 সালে এই কোম্পানির শেয়ারের বাজার মূল্য ছিল 118। 2018 সালে শেয়ারের বাজার মূল্য বেড়ে হয়েছে 120। 2019 সালে হয়েছে 125। তার মানে কোম্পানিটির শেয়ার মূল্য যেহেতু বাড়ছে, শেয়ার হচ্ছে কোম্পানির সম্পদ, কোম্পানির সম্পদটা সর্বোচ্চ হচ্ছে, সর্বাধিকরণ হচ্ছে। তার মানে এই কোম্পানিতে তার মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে। ঠিক আছে, এই জন্য যে প্রতিটা জিনিসের প্রতি হচ্ছে আমাদের করতে হবে, তোমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, তোমরা হচ্ছে একটু এটা একটু দেখতে থাকো যে উত্তরটা। আমি একটা মিনিট, আমার বাসায় কেউ নাই, দরজাটা একটু খুলে আসি। হ্যাঁ, সরি মেয়েরা। আচ্ছা, তাহলে দেখো ঘ নাম্বারে বলেছে যে একটি কোম্পানির মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ। হ্যাঁ, একটু আগে সেটা আমরা বলেছি। নোরা লিমিটেড তাদের মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে। তাহলে মূল লক্ষ্য অর্জন করতে কিভাবে পেরেছে আমি কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, এটা হলো তোমার জ্ঞানের উত্তর। এখন হচ্ছে তুমি সম্পদ সর্বাধিকরণের সংজ্ঞাটা দিবা এই যে অনুধাবনে। আমি দ্বিতীয়বার বলছি না, কারণ একটু আগে আমি বলে এসেছি। ঠিক আছে, সম্পদ সর্বাধিকরণের সংজ্ঞা। এরপরে উদ্দীপকে চলে যাব। উদ্দীপকে যে এই যে দেখো, এইগুলা কিন্তু ডাটাগুলা কিন্তু আনতে হবে। প্রয়োগও কিন্তু অবশ্যই উদ্দীপকের ইনফরমেশন গুলো নিয়ে এসে তোমাকে প্রুফ করতে হবে যে তুমি অনুধাবনে যা বলেছো তোমার উদ্দীপকে তাই আছে। ঠিক আছে, এটা গেল। এখন এই যে পরিশেষে, খেয়াল করে দেখো, পরিশেষের এই কথাটা কিন্তু তোমার এই গ নাম্বারে থাকবে না, কিন্তু ঘ নাম্বারে কিন্তু থাকবে। এই পরিশেষের কথাটাই হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা। এখানে কি বলা হয়েছে? নোরা লিমিটেডের আর্থিক ব্যবস্থা অর্থায়নের মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ অর্জনের নির্দেশক, কারণ প্রতি বছরই শেয়ারের বাজার মূল্য বাড়ছে। খেয়াল করেছো? মানে উদ্দীপকের আলোকে তোমার উচ্চতর দক্ষতা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তোমার উদ্দীপক যে কোনো কিছু আসুক না কেন, তুমি তোমার উচ্চতর দক্ষতাকে সেই আলোকে কাজে লাগাতে পারবা। আরেকটা বিষয়, তুমি যদি এরকম এই রিলেটেড 10টা প্রশ্ন পড়ো, তাহলে তোমার এর বাইরে তোমার কিছু আসবেই না পরীক্ষায়। তাহলে তুমি খুব অনায়াসে দ্রুত প্রশ্নটা লিখতে হবে। মেয়েরা, পরীক্ষা সময় মতো শেষ করাও কিন্তু একটা পরীক্ষা। তুমি অনেক কিছু জানো, তুমি লিখতে পারো না, তোমার সময় পাচ্ছ না, সেটা কিন্তু তোমার মেধার পরিচয় দিতে পারবা না। তোমার লেখা স্লো, তুমি লিখে শেষ করতে পারলা না, সেটাও কিন্তু একটা পরীক্ষা। তার মানে আমরা কিভাবে দ্রুত লিখতে পারি, আমাদের দ্রুত লিখতে হলে এগুলো আমাদের সব করতে হবে। এই যে আমি বলে দিচ্ছি, আমি তো এত বছর পড়াই দেখে এরকম বলে দিচ্ছি, তুমি তো স্টুডেন্ট, তোমাকে এইভাবে ফ্লুয়েন্টলি মানে বলতে পারতে হলে এই উত্তরগুলো তোমাকে পড়তে হবে। তোমাদের ব্যাপার হয়ে গেছে কি, ক্রিয়েটিভ আসার কারণে তোমরা পড়োই না, ভাবো কি যে জ্ঞান পারলে আমি সব পেরে যাব। এই কারণেই কিন্তু দিন দিন এরকম রেজাল্ট ফল হচ্ছে সবার, এবং মেধাও কমে যাচ্ছে। পড়তে হবে এগুলো, পুরো বই ধরে ধরে 2-3 বার পড়ো, এনাফ। তারপরে তুমি একটা খাতা নাও, খাতা নিয়ে তুমি দেখো যে তুমি 18 মিনিটে এই প্রশ্নটা লিখে শেষ করতে পারছো কিনা। ঠিক আছে, তোমার হচ্ছে কেন 18 মিনিট বলছি, তুমি একটা প্রশ্নের জন্য 21 মিনিট, 20-21 মিনিটের মতো সময় পাবা লেখার জন্য একটা ক্রিয়েটিভ প্রশ্ন। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার অনেক সময় অঙ্ক করতে গেলে তোমার কোনো অঙ্ক মিলবে না, কোনো অঙ্কে ডাবল ক্যালকুলেশন করা লাগছে। অনেক সময় খাতা দিতে টিচারদের এক সারি থেকে আরেক সারিতে দিতে একটু দেরি হয়, প্রশ্ন পেতে দেরি হয়। এজন্য সব মিলে তুমি তোমার বাসায় প্রিপারেশন রাখবা যে আমি 18 মিনিটে দেখি আমার এই প্রশ্নটা শেষ করতে পারি কিনা। এবং এটা শুরু থেকে, তোমার পরীক্ষা শুরু থেকে এটা হবে। প্রথম প্রশ্নটা অনেক স্টুডেন্ট আছে 40 মিনিট লেখে, পরে সবগুলো আর 5-6টা প্রশ্ন লেখে বাকি সময়। এটা পরীক্ষা না। প্রথম প্রশ্নের নাম্বারও 10 এবং তোমার লাস্ট প্রশ্নের নাম্বারও 10। তবে সবগুলো প্রশ্ন আমাকে সমান গুরুত্ব দিতে হবে এবং লেখার কোনো গুরুত্ব মানে বিকল্প নাই। তুমি কি এতগুলো সব লিখবা? অবশ্যই তুমি এতগুলো সব লিখবা না। তুমি এই তোমার দেখো এই চ্যাপ্টারে তোমার প্রায় 18-20টার মতো প্রশ্ন আছে। এখান থেকে তুমি 8-10টা প্রশ্ন পড়ো, পড়ার পরে তোমার সেলফ টেস্ট যেগুলো দেওয়া আছে, দেখো সেলফ টেস্ট নামক কতগুলো টেস্ট আছে, তুমি সেখানে এই যে এগুলো নিয়ে নাও। ধরো এটা নিলা, তুমি এই প্রশ্নটা নিয়ে তুমি এটার উত্তরটা লেখো, লিখে দেখো যে তোমার প্রশ্নটা 18 মিনিট তুমি শেষ করতে পারছো কিনা। বা
যখনই তুমি লিখতে যাবা তখন তুমি বুঝতে পারবা যে আমার কি কি গুরুত্বপূর্ণ জিনিস বাদ যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করে প্রিপারেশন নিলে আমরা থিওরিতেও অনায়াসে 80 পেতে পারি, ঠিক আছে, বা 90% নাম্বার পেতে পারি। তো তোমাদের প্রথমত আমি 2টা ক্রিয়েটিভ দেখালাম, আর বাকিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের বলতে খুব সুন্দর করে দেওয়া আছে, বোর্ড সহ উল্লেখ করা আছে, উত্তর উল্লেখ করা আছে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে আগামী ক্লাসে বলবে। এখন আগামী ক্লাসে হচ্ছে আমরা ব্যাংকিং এর একটা অধ্যায় শুরু করব, ঠিক আছে। আমরা তো ফিনান্স একটা অধ্যায় পড়লাম, আমরা হচ্ছে দ্বিতীয় পত্র ব্যাংকিং এর প্রথম অধ্যায়টা শুরু করব। আমরা এইভাবেই পড়ি, আমরা একটা অধ্যায় ফিনান্স পড়ি আর একটা হচ্ছে আমরা ব্যাংকিং পড়ি, ঠিক আছে, এইভাবে পড়ি সব সময়। তো এই যে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে তোমরা প্রথম অধ্যায়টা এতদিন ব্যাপী পড়লা, তোমরা সবাই বাসায় এটা পড়বা, ক্রিয়েটিভ প্রশ্নগুলা। যদি কোনোটায় সমস্যা হয় অবশ্যই আমাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করবা, এবং কাইন্ডলি একটা প্রশ্ন লিখে দেখবা যে তুমি 18 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করতে পারছো কিনা, তোমার লেখার স্টাইলটা এরকম আছে কিনা, তুমি কি 3টা প্যারায় 4টা প্যারা এইভাবে লিখতে পারছো কিনা, ঠিক আছে। তাহলেই দেখবা যে তোমার কাছে কত ভালো লাগে। লেখাটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, লিখতে তোমার হাতের লেখা সুন্দর হবে, তোমার লেখার প্রেজেন্টেশন ভালো হবে, তোমার একটা প্রশ্ন সারা জীবন মনে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। তাহলে আমি বলেই দিয়েছি যে কি কি টপিকস ইম্পর্টেন্ট, এবং তোমরা উদ্দীপক পড়লেও বুঝতে পারবা যে তোমাদের কি কি টপিকস ইম্পর্টেন্ট। আর ক্লাসের উপস্থিতি খুবই খারাপ, খুবই দুঃখজনক, তোমরা পারবা না, আমি বলে দিলাম। ইন্টারমিডিয়েট অনেক কঠিন, যারা ভাবতেছো বাসায় বসে ঘুমিয়ে থেকে আমরা পারবো, ইম্পসিবল ব্যাপার। এত দেখো তোমাদের আগে আমি বোর্ড প্রশ্ন পড়িয়ে মেয়েদেরকে, যারা আমাদের পুরনো স্টুডেন্ট আছে তারা জানে, আমরা অনুশীলনী পড়িয়ে যত বোর্ড আছে ভালো স্কুল আছে যত সব পড়িয়ে ফেলতাম। আর এখানে খেয়াল করে দেখো 2টা প্রশ্ন পড়িয়ে আমার সময় নেই, কারণ হচ্ছে আমাকে অন্য চ্যাপ্টারে যেতে হবে। তো এত সিলেবাস তোমরা যদি বাসায় ঘুমিয়ে কাটাও কেউ শেষ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে যারা আছো তাদের সবাইকে ধন্যবাদ যে ক্লাস করছো, তোমরা ম্যাম একটু কষ্ট করে করছো। তোমরা আমার কথা একটু শুনো, আগামী ক্লাসে তোমাদের শনিবার আমি সরি বৃহস্পতিবার কিন্তু আমি ক্লাস নিব, ঠিক আছে। বৃহস্পতিবার হচ্ছে তোমাদের ক্লাস নিব, যেহেতু আমি শনিবার নিতে পারছি না, বৃহস্পতিবার ক্লাস নিব। তো সবাই ভালো থেকো ইনশাআল্লাহ। ম্যাম আগামী একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ একটু হ্যাঁ বলো কি প্রশ্ন। ম্যাম এই যে সামষ্টিক অর্থনীতির কাঠামো, তারপর সামষ্টিক অর্থনীতিতে অর্থায়নের ভূমিকা, ম্যাম এইটার যে ক্লাসটা ওটা ইউটিউবে আপলোড হয়নি। হ্যাঁ আহ, এটা আর সামষ্টিক অর্থনীতিটা ম্যাম ওই ক্লাসটা আমি করিও নাই। পড়াই নাই, ঠিক আছে। এটা আমি তোমাদের সেকেন্ড ইয়ারের উপরে পড়াবো। কেন ওকে পড়াইনি, কারণ সামষ্টিক অর্থনীতিটা তোমার হচ্ছে একদম কলেজে হাতে কলমে নাম বুঝালে তোমরা বুঝবা না, মানে সব ওটা আমাকে এঁকে জিনিসগুলো তোমাদেরকে বোর্ডে বারবার করে বুঝাতে হবে। এই জন্য ইনশাল্লাহ যদি আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয় কলেজ খুলে গেলে আমি পড়াবো ইনশাল্লাহ, আর যদি কলেজ না খুলে তখন তো ওটা দেখা যাবে। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, সামষ্টিক অর্থনীতি তেমন ইম্পর্টেন্ট না, তারপর আমি পড়াবো যেহেতু তোমাদের প্রথম অধ্যায় আছে। এটা এই জন্যই আসলে বাদ রেখেছি, সব আসলে অনলাইনে হয় না, ঠিক আছে, এটা আমাকে একে অনেক কিছু ইয়ে করে বুঝাতে হবে, এই কারণে এটা আমি বাদ রেখেছি, ঠিক আছে। ওটা আমার সরাসরি আর তোমাদের ম্যাম সাথে না হলে হবে না। হ্যাঁ বলো। আর ম্যাম পার্থক্যগুলো যে হিসাব পার্থক্যগুলো তো বিজ্ঞান আলোচনার এবং মধ্যেই হয়ে গিয়েছে, ঠিক আছে, পার্থক্য কিন্তু আচ্ছা আমি পড়িয়েছি। তো জি ইউটিউবে ম্যাম, কিন্তু 2-1টা ক্লাস আসে নাই, কেন বলতো, ওই যে আমি যেই ক্লাসগুলো মোবাইলে ফোনে নিয়েছি, করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইলে যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি ইউটিউবে দিতে পারিনি, আমি কিন্তু বলেই দিয়েছিলাম। ইউটিউবে বেশ কিছু মোট 4টা ক্লাসের মতো তোমরা পাবা না, কারণ আমরা মোবাইলের যেগুলো নিতে হয়েছে, কলেজে যেতে হয়েছে যে যখন আমাকে, তখন মোবাইলে নেওয়ার কারণে আমি এগুলা ইউটিউবে দিতে পাইনি, ঠিক আছে। আচ্ছা ইনশাআল্লাহ ওকে ম্যাম, তোমাদের থ্যাংক ইউ। চ্যাপ্টারটা শেষ তো হলো, তো তারপরও যে যেরকম লাগবে, দেখো কি সুন্দর আমাকে বললো কোনটা সমস্যা, তার মানে ওইগুলা দেখেছে। তোমরা এগুলো এরকম ডিসকাস করবা, কোনো সমস্যা থাকলে বলবা, ইনশাআল্লাহ আমাদের সব সলিউশন হয়ে যাবে। তাহলে হচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ, কারণ আমাদের এখন ইয়েটা কেটে যাবে, ঠিক আছে, মিটিংটা কেটে যাবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।